আচ্ছা, এখানে আমরা এই ইন্ডিয়ান রেজিস্ট্যান্স টু গ্লোবালাইজেশন এটুকু পার্ট আমাদের বাকি ছিল। তো বেসিক্যালি এখানে যেটা আমরা পড়তে চলেছি, এখানে বলছে যে হোয়াট হ্যাজ বিন ইন্ডিয়াস এক্সপিরিয়েন্স ইন রেসিস্টিং গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশনের যেমন পজিটিভ এফেক্ট কিছু রয়েছে, নেগেটিভ এফেক্টসও রয়েছে। ইভেন গ্লোবালাইজেশনের জন্য যেটা হচ্ছে, ডোমেস্টিক ট্রেডার্স যারা রয়েছে আর মার্চেন্ট প্রডিউসার যারা রয়েছে, তারা কিছুটা লস করছে, বিকজ মানে ফরেন ব্র্যান্ডগুলো চলে আসছে ইন্ডিয়াতে লিবারালাইজেশনের জন্য বা ট্রেড ব্যারিয়ার রিমুভালের জন্য। কী হচ্ছে, ওখানকার প্রাইসটা একটু রিডিউস হচ্ছে। তাছাড়া তাছাড়া ফরেন ব্র্যান্ডের জন্য কিন্তু ইন্ডিয়ান কনজিউমাররা অনেক বেশি ইন্টারেস্টেড থাকে, তো সেইগুলোই পারচেস করতে চায়। তো ইন্ডিয়ান যারা প্রডিউসার, তারা যেটা প্রডিউস করছে তখন কিন্তু সেটা মানে মার খাচ্ছে ইন্ডিয়ান প্রডিউসাররা। এটা একটা রিজন। সেকেন্ড রিজন, এই গ্লোবালাইজেশনের এফেক্টে যেটা হচ্ছে, ইন্ডিয়াতে আগে যেটা হতো যে পার্মানেন্ট জব ছিল, সেখানে কিন্তু এখন জবটা ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। ওকে, মানে কন্ট্রাকচুয়াল জব হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতেও কিন্তু প্রবলেম হচ্ছে ডিউ টু গ্লোবালাইজেশন। তো তার জন্য আরও কিছু নেগেটিভ এফেক্টস রয়েছে। দ্যাটস ওয়াই গ্লোবালাইজেশনকে কিছুটা হলেও রেজিস্ট্যান্স প্রোভাইড করছে, খুব একটা করবে না। তাহলে তো ভালো এফেক্টগুলো, পজিটিভ এফেক্টগুলোও প্রবলেম করবে না, আর পজিটিভ এফেক্টগুলো হবে না। এখানে বলছে সোশ্যাল মুভমেন্ট প্লে আ রোল ইন হেল্পিং পিপল মেক সেন্স, মানে পিপল যাতে অ্যাটলিস্ট বুঝতে পারে, রিয়েলাইজ করতে পারে সেন্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম অ্যান্ড ফাইন্ডিং ওয়েজ টু ডিল উইথ ম্যাটার্স দ্যাট ট্রাবল দেম. Resistance to globalization in India has come from different quarters, I mean different parts of society. Okay? There has been left-wing protest টু ইকোনমিক লিবারালাইজেশন। ইকোনমিক লিবারালাইজেশনের কথাই আমি বলছিলাম একটু আগে। লিবারালাইজেশন হওয়ার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের দিক থেকে যদি কিছু প্রবলেম হয়, ওদের ট্যাক্সটা মার খায়। বিকজ বলেছে যে ট্যাক্সটাকে রিডিউস করতে বা উইদাউট ট্যাক্স যাতে ফরেন প্রোডাক্ট ইন্ডিয়াতে আসতে পারে, ইম্পোর্ট করা যায়। তো সেই জন্য লিবারালাইজেশনটা করা হয়েছে। তো সেখানে যেটা মার খায়, ইন্ডিয়ান গভর্নমেন্টের ঘরে ট্যাক্সটা যাচ্ছে না, ঠিক আছে, বা খুব কম যাচ্ছে। লিবারালাইজেশন ভয়েস থ্রু পলিটিক্যাল পার্টিজ অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু ফোরামস, ভ্যারিয়াস যে ইকোনমিক ফোরামসগুলো রয়েছে বা সোশ্যাল ফোরামসগুলো রয়েছে, তারাও কিন্তু রেসিস্ট করছে। ট্রেড ইউনিয়নস of industrial workforce various workforce দেখবি ইউনিয়ন থাকে, ওকে, as well as those representing farmer interests have organized protest against the entry of multinational corporation আর মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো গ্লোবালাইজেশনের জন্য ইন্ডিয়াতে আসছে, অ্যান্ড অবভিয়াসলি ইন্ডিয়ান পিপলকে এক্সপ্লয়েট করছে, কনজিউমারদেরও, আবার এদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ান ইকোনমিকেও। তো ট্রেড ইউনিয়নগুলো কিন্তু সেটার প্রোটেস্ট করছে। দ্য পেটেন্টিং অফ, মানে আমরা যে পেটেন্ট পেয়ে থাকি, তো কিছু প্ল্যান্টসের পেটেন্টিং করা, যেমন নিম বাই আমেরিকান ইউরোপিয়ান ফার্মস, হ্যাজ অলসো জেনারেটেড কনসিডারেবল অপোজিশন। তো কিছু প্ল্যান্টস রয়েছে, কিছু ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস। আচ্ছা, এখানে যেটা প্ল্যান্টস বলছে যে ইন্ডিয়াতে কিছু প্ল্যান্টস রয়েছে, যেমন নিম, এইটা যেহেতু মেডিসিনাল ভ্যালু রয়েছে, তো সেখানে আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান ফার্মগুলো ইন্ডিয়াতে নিম প্ল্যান্ট, যেহেতু এটার খুব হাই মেডিসিনাল ভ্যালু, তো সেইটা যেহেতু পেটেন্ট করে রেখেছে, যে কিছু জায়গা, কিছু ফরেস্ট, কিছু ভেজিটেশনে যেখানে নিম ভেজিটেশন রয়েছে, সেখানে ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান ফার্ম কিছু পারচেস করে রেখেছে ওইটুকু পার্ট। তো এই যে পেটেন্টিং ব্যাপারটা করা, এটা কিন্তু ইন্ডিয়ার দিক থেকে মানে ওই শর্ট টার্মের জন্য মনে হচ্ছে বেনিফিশিয়াল, যে ডলার আসছে, বাট এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে এনভায়রনমেন্টের দিক থেকে। তো সেটাও কিন্তু এনভায়রনমেন্টালিস্টরা অপোজিশন করছে। আচ্ছা, রেজিস্ট্যান্স টু গ্লোবালাইজেশন হ্যাজ অলসো কাম ফ্রম পলিটিক্যাল রাইটস অলসো।
মানে পলিটিক্যাল রাইট যেটুকু রয়েছে সেইখান থেকেও কিন্তু গ্লোবালাইজেশনকে রেজিস্ট করা হচ্ছে। This has taken the form of objecting particularly to various cultural influences. গ্লোবালাইজেশনের জন্য যে কালচারাল ইনফ্লুয়েন্সেসগুলো হচ্ছে সেই ইনফ্লুয়েন্সেসকে রেসিস্ট করার ট্রাই করা হচ্ছে, like ranging from the availability of foreign television channels provided by cable networks, celebration of Valentine's Day, westernization of dress test of girls students in schools and colleges. এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে অ্যাডপ্ট করেছি। তো এই যে কালচারাল ইনফ্লুয়েন্সেস বা বলতে পারো কালচারাল ইনফ্লাক্স, এই কালচারাল ইনফ্লাক্সটা আটকাতে চাইছে, যেটা কিছুটা পলিটিক্যাল রাইট থেকে করে থাকে বা কালচারাল ইনফ্লুয়েন্সেসটা আটকাতে চাইছে। তো সেইখান থেকেও গ্লোবালাইজেশন রেসিস্ট করতে চাইছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সব তো আটকানো যায় না। কিছু ইনফ্লুয়েন্সেস দেখবে যেটা হয় প্রোটেস্ট করে, পলিটিক্যাল পার্টিসগুলো প্রোটেস্ট করে, তো সেইখান থেকেই আর কি রেজিস্ট করা হচ্ছে। তো এই চ্যাপ্টারটা এখানে এইটুকুই। যদি কোনো ডাউট থাকে, মানে এত তো হয়ে গেছিলো, এইটুকু বাকি ছিল, তো আমাকে একটু জানিও। আমি একটু ওই সিকিউরিটির ওই জায়গাটা একটু বলে দিই। Okay, non-traditional notions, point of view of security, go beyond military threats. মানে আগে আমরা যখন ট্রেডিশনাল ভিউজ অফ সিকিউরিটি দেখেছিলাম, সেখানে কিন্তু দেখেছিলাম যে বাউন্ডারি অর মিলিটারি সিকিউরিটি এইগুলো ব্যাপারটা। নন ট্র্যাডিশনাল যে ফ্যাক্টগুলো রয়েছে সেইখানে যেই পার্টগুলো রয়েছে, লাইক হিউম্যান সিকিউরিটি, নেক্সট টেররিজম, গ্লোবাল সিকিউরিটি, হিউম্যান রাইটস এটসেট্রা। তো এইখানে আমরা যেটা দেখছি যে নন ট্র্যাডিশনাল পয়েন্ট অফ ভিউতে যেটা বলছে যে এই পার্টটা, মানে এই যে নন ট্র্যাডিশনাল নোশন includes a wide range of threats and dangers affecting the conditions of human existence. They begin by questioning the traditional referent of security. যেহেতু এটা নন ট্রেডিশনাল, তো ট্রেডিশনাল সিকিউরিটির যে এক্সিস্টেন্স সেটাকে কোয়েশ্চেন করা স্টার্ট করেছে, বিকজ ট্রেডিশনাল এক্সিস্টেন্স অফ সিকিউরিটি সেটা খুব লিমিটেড। বাউন্ডারি বা মিলিটারি দিয়ে আমাদের সিকিউর করা, তো বাউন্ডারিতে মিলিটারি পুট করে সিকিউর করা ঠিক আছে, কিন্তু ইনসাইড কান্ট্রি আমরা যদি কোনো থ্রেট ফেস করি, সেটা কি করে আমরা মেনটেন, মানে সেটা কী করে আমরা কন্ট্রোল করব বা সেটা কী করে আমরা ডিফেন্ড করব, সেই জায়গাটা এখানে এসেছে। যেমন হিউম্যান রাইটস, গ্লোবাল থ্রেট, এই যে ব্যাপারগুলো রয়েছে, সাইবার অ্যাটাক, এই জিনিসগুলো হলে আমরা কী করে এগুলোকে কন্ট্রোল করব বা ফেস করব বা ডিফেন্ড করব, সেই জায়গা থেকেই এই পয়েন্ট অফ ভিউটা আসছে, মানে নন ট্রেডিশনাল নোশনের এই পার্টটা আসছে। তো এখানে বলছে দে অলসো কোয়েশ্চেন দ্য আদার থ্রি এলিমেন্টস অফ সিকিউরিটি। আদার থ্রি এলিমেন্টস অফ সিকিউরিটি মিনস হোয়াট ইজ বিং সিকিউরড, ফ্রম হোয়াট কাইন্ড অফ থ্রেটস, অ্যান্ড দ্য অ্যাপ্রোচ অফ সিকিউরিটি। তো তিনটে কোয়েশ্চেন এখানে অ্যারাইজ হয়েছে। ফার্স্ট অফ অল, কী সিকিউর করবে, মানে যদি বাউন্ডারি বা সেখানে মিলিটারি পুট করে আমাদের সিকিউরিটি বাদ দেওয়া হয়, তাহলে আমরা কিভাবে কি সিকিউরিটি পাবো, মানে কি সিকিউরিটি পাবো, অ্যান্ড কীরকম থ্রেট আমাদের কাছে আসতে পারে, অ্যান্ড তার অ্যাপ্রোচ কী হতে পারে। তো যদি আমরা এরকম বলি যে সিকিউরিটি ফর হু, ইন দ্য ট্রেডিশনাল সিকিউরিটি conception, the referent is the state with its territory and governing institution. তো স্টেট আমাদেরকে সেখানে সিকিউরিটি প্রোভাইড করে, কারণ মিলিটারি পুট করছে, অ্যান্ড কীভাবে গভর্ন করবে বা গভর্নিং ইনস্টিটিউশন তারা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে। বেসিক্যালি স্টেট এখানে যাকে সিকিউরিটি প্রোভাইড করছে সেটা হচ্ছে টেরিটরির মধ্যে আমরা আছি। নন ট্র্যাডিশনাল কনসেপশনে যেটা ব্যাপার হচ্ছে রেফারেন্ট কিন্তু এক্সপ্যান্ডেড, রেফারেন্ট অনেকটা ওয়াইড, ট্রেডিশনালের মতো এতটা কিন্তু লিমিটেড নয়। Proponents of non-traditional security reply not just the state but also individuals or communities or indeed all of humankind.
non-traditional views of security have been called হিউম্যান সিকিউরিটি অর গ্লোবাল সিকিউরিটি। তো এই জায়গাটা তো অনেকটা ওয়াইড, তো এই জন্য এইটাকে বলছে হিউম্যান সিকিউরিটি আর গ্লোবাল সিকিউরিটি, যেটা কোনো বাউন্ডারি মানে না, মানে যে কোনো জায়গায় যে কোনোভাবে হয়তো এই ধরনের থ্রেট আসতে পারে, সেটাকে আমাদের ডিফেন্ড করতে হবে। তো ফার্স্ট হচ্ছে হিউম্যান সিকিউরিটি, এখান থেকে আমরা যেটা স্টার্ট করবো ওটা হচ্ছে হিউম্যান সিকিউরিটি। Human security is about the protection of people more than protection of state. আমরা জেনারেলি ট্রেডিশনাল পয়েন্ট অফ ভিউতে দেখেছি সেখানে স্টেট অর টেরিটরিকে প্রোটেক্ট করা হচ্ছে, তো উইদিন টেরিটরি যে পিপলরা রয়েছে তারা অলরেডি সেফ। কিন্তু এইখানে যেটা বলছে এখানে ইন্ডিভিজুয়াল হিউম্যানকে ইন্ডিকেট করা হচ্ছে যে কোনো থ্রেট ইন্ডিভিজুয়াল পারসন যদি ফেস করে তখন তাকে কীভাবে সিকিউরিটি প্রোভাইড করা হবে বা ডিফেন্ড সে করবে। হিউম্যান সিকিউরিটি অ্যান্ড স্টেট সিকিউরিটি শুড বি অ্যান্ড অফেন আর সেম থিং, বাট সিকিউর স্টেট ডু নট অটোমেটিক্যালি মিন সিকিউর পিপল। সিকিউর স্টেট হতেই পারে, কিন্তু ইনসাইড সিকিউর স্টেট আদার্স কোনো থ্রেট যদি পিপল ফেস করে সেটা তাহলে কী করবে। তো সেই জন্যই বলছে এই যে হিউম্যান সিকিউরিটির যে পার্সপেক্টিভটা এটা কিন্তু ওয়াইড অ্যান্ড ইন্ডিভিজুয়াল পিপলের সিকিউরিটি এখানে মিন করছে। তাই জন্য এই কথাটা বলেছে যে সিকিউর স্টেট কিন্তু অটোমেটিক্যালি ইনসাইড স্টেট যারা পিপল রয়েছে সবাইকে যে সিকিউরিটি দিতে পারছে সেটা কিন্তু নয়। Protecting citizens from foreign attack may be a necessary condition for the security of individual. Obviously এটা ঠিক যে বাইরে বা আমাদের বাউন্ডারিতে যে মিলিটারিরা রয়েছেন তারা যখন একটা স্টেটকে সিকিউর করছেন, ইনসাইড স্টেট সিটিজেন্সরা সিকিউর, বাট ইনসাইড স্টেট আদার কোনো পার্সপেক্টিভ থেকে যে থ্রেট আসবে না বা ইন্ডিভিজুয়াল সেই থ্রেট ফেস করবে না এটা কিন্তু সেভাবে বলা যায় না। বাট ইট ইজ সার্টেনলি নট a sufficient one. Indeed, during the last 100 years, more people have been killed by their own government than by foreign armies. তো এখানেও একটা জিনিস ঠিক যে স্টেট কিন্তু সবসময় ইন্ডিভিজুয়াল সিকিউরিটি দিতে পারে না। ওকে, অল প্রপোনেন্টস অফ হিউম্যান সিকিউরিটি, যারা হিউম্যান সিকিউরিটি প্রপোনেন্টস করছেন, এগ্রি দ্যাট ইটস প্রাইমারি গোল ইজ দ্য প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়াল। আমি এটা স্টার্টিংয়ের দিক থেকেই বলছিলাম যে এইখানে কিন্তু হিউম্যান সিকিউরিটি ব্যাপারটা কিন্তু ইন্ডিভিজুয়ালকে প্রোটেকশন প্রোভাইড করা বা সিকিউরিটি প্রোভাইড করা, সেটা হতেই পারে ইনসাইড স্টেট। স্টেট হয়তো এতজন মানুষের আলাদা আলাদা সিকিউরিটি সেভাবে প্রোভাইড করতে পারবে না ওই যে মিলিটারি দিয়ে, বাট হ্যাঁ স্টেটকে এটা মানে মেনটেন করতে হবে যে এভরি পিপল শুড বি সিকিউর। আচ্ছা, প্রেসাইজলি হোয়াট থ্রেটস ইন্ডিভিজুয়াল শুড বি প্রোটেক্টেড ফ্রম, এটা স্টেটেরই রেসপন্সিবিলিটি, বাট স্টেট কিন্তু ফেলিয়ার, সবাইকে এভাবে সিকিউরিটি দিতে পারে না। র্যাদার এখানে যেটা হয় যে ইন্ডিভিজুয়াল পিপল যাতে অ্যালার্ট থাকে বা নিজেকেই নিজে সিকিউর রাখতে পারে সেটা অ্যাটলিস্ট অ্যাওয়্যার করা উচিত, অর তাদেরকে ট্রেন করা উচিত। কারণ স্টেট যেহেতু স্টেটের কাছে একটা বিশাল রেসপন্সিবিলিটি থাকে, বা মিলিটারি থেকে স্টার্ট করে বলো বা আদার্স, তো ইন্ডিভিজুয়ালের দিকে কিন্তু ইন্ডিভিজুয়ালের জন্য স্টেট কিন্তু একটা ওভারঅল সিকিউরিটি ব্যবস্থা করে, কিন্তু সেভাবে আলাদা আলাদা করে কিন্তু হয় না। তার জন্য যেটা করতে পারে অ্যালার্ট করার কথা বলতে পারে, আর না হলে অ্যালার্ট or awareness or ট্রেনিং, সিকিউরিটি ট্রেনিং, এইগুলোর ব্যবস্থা কিন্তু করতে পারে গভর্নমেন্ট যাতে ইন্ডিভিজুয়াল সিকিউর থাকে। আচ্ছা, প্রপোনেন্টস অফ ন্যারো কনসেপ্ট অফ হিউম্যান সিকিউরিটি ফোকাস, যারা ন্যারো কনসেপ্টে বিলিভ করে
তারা কিন্তু ফোকাস করছে অন ভায়োলেন্ট থ্রেটস টু ইন্ডিভিজুয়ালস, মানে ধরো ইন্ডিভিজুয়ালস ভায়োলেন্ট থ্রেট ফেস করলো। অ্যাজ ফর্মার ইউএন সেক্রেটারি জেনারেল Kofi Annan puts it the protection of communities and individuals from internal violence. Proponents of broad concept of human security argue that threat agenda should include hunger, disease, and natural disaster because these kill far more people than war, জিনোসাইড অ্যান্ড টেররিজম কম্বাইন। তো এখানে যেটা বলছে, ইনসাইড দ্য স্টেট ধরো হাঙ্গার হলো বা কোনো ডিজিজ হলো, যেমন কোভিড হয়েছিল, ন্যাচারাল ডিজাস্টার, এইসব হলে কিন্তু এতটা মানুষ মারা যায় যেগুলো হয়তো ওয়ার বা জিনোসাইড হলেও এত মানুষ মারা যেত না। কিন্তু দেখো এই জিনিসগুলো কিন্তু ন্যাচারাল অ্যান্ড ইনসাইড স্টেট হতে পারে, আর এইগুলো এমন একটা থ্রেট যেটা তুমি মিলিটারি পুট করে হলে বলো বা আদার্স কিছু সিকিউরিটি কোনো এজেন্ট পুট করে বলো, বাঁচাতে পারবে না। Human security policy, they argue, should protect from these threats as well as from violence. তো violence যেমন প্রোটেক্ট করছে, এইসব থ্রেট, ডিজিজ, ন্যাচারাল ডিজাস্টার হলে কী করে সারভাইভ করবে, সেই জিনিসগুলো শিখিয়ে রাখাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো বলছে, হিউম্যান সিকিউরিটি এজেন্ডা অলসো এনকম্পাসেস ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড থ্রেটস টু হিউম্যান ডিগনিটি। Put differently, the broadest formulation stresses what has been called freedom from want and freedom from fear respectively. তো বেসিক্যালি ফার্স্ট অফ অল যেটা এখানে বলছে যে ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ব্রডেস্ট ফর্মুলেশন যারা বলছে, ব্রডেস্ট ফর্মুলেশন অফ সিকিউরিটি, একটা হচ্ছে ফ্রিডম ফ্রম ওয়ান্ট, আরেকটা হচ্ছে ফ্রিডম ফ্রম ফিয়ার। এই যে ফিয়ার থেকে ফ্রিডম, এই জিনিসটা কিন্তু সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা সেকেন্ড আইডিয়া আমরা দেখছি হিউম্যান সিকিউরিটির, সেটা বললাম। নেক্সট হচ্ছে গ্লোবাল সিকিউরিটি। এগুলো হচ্ছে নন ট্রেডিশনাল পার্ট অফ সিকিউরিটি বা পয়েন্ট অফ ভিউ অফ সিকিউরিটি। Global security emerged in 1990s in response to the global nature of threats such as global warming. গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের কিন্তু এনভায়রনমেন্টাল ডিজাস্টার ফেস করতে হচ্ছে, যেটা আমাদের হেলথ অ্যান্ড মাইন্ড দুটোকেই এফেক্ট করছে। হেলথকে এফেক্ট করছে মানে এটা অবভিয়াসলি মাইন্ডের সাথে ইন্টার রিলেটেড। ইন্টারন্যাশনাল টেররিজম, এইটাও সেম, যেহেতু এটা একটা ওভারঅল সোসাইটি অর কমিউনিটি অর কান্ট্রির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, মানুষজন ভয়ে থাকে। অ্যান্ড হেলথ এপিডেমিক্স লাইক এইডস, কোভিড অ্যান্ড বার্ড ফ্লু অ্যান্ড সো অন। No country can resolve these problems alone. In some situation, one country may have to disproportionately bear the brunt of the global problem. ওকে, তো এই যে এই ধরনের যে গ্লোবাল প্রবলেমসগুলো আছে, সেটা কিন্তু কান্ট্রিজগুলো ডিসপ্রপোর্শনেটলি বিয়ার করে এই ধরনের এক্সপেন্সেসগুলো। কারণ এই এই যে প্রবলেমগুলো রয়েছে, সেটা কোনো কান্ট্রি একা না সামলাতে পারবে না। এনভায়রনমেন্টাল যে ডিগ্রেডেশনগুলো হচ্ছে, সেগুলো কোনো কান্ট্রি একা কন্ট্রোল করতে পারবে না। ফর এক্সাম্পল, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, আ সি লেভেল রাইজ অফ 1.5 to 2 meters would flood 20% of Bangladesh. ইনান্ডেট মানে ওয়াটার লকড হয়ে যাওয়া, ফ্লাড হওয়া, ইনান্ডেশন মানে মোস্ট অফ দ্য মালদ্বীপসে ম্যাক্সিমাম প্লেসেস ওয়েন্ট আন্ডার ওয়াটার, মানে যেগুলো আর কি ল্যান্ড ছিল, যেগুলো ল্যান্ড মাস পার্ট ছিল, সেগুলো ওয়াটারের আন্ডারে চলে গেছে। এটা আমাদের আন্দামান লাক্ষাদ্বীপ, আন্দামান আর নিকোবরেও হয়েছে। অ্যান্ড থ্রেটেন নিয়ারলি হাফ অফ দ্য পপুলেশন অফ থাইল্যান্ড। Since these problems are global in nature, international cooperation is vital, even though it is difficult to achieve. এবার এই ধরনের যে প্রবলেমসগুলো রয়েছে, গ্লোবাল সিকিউরিটির যে মানে যেই থ্রেটগুলোর এগেনস্টে গ্লোবাল সিকিউরিটির কথা এখানে বলা হচ্ছে, সেই থ্রেটগুলো সিঙ্গেল কোনো কান্ট্রি কন্ট্রোল করতে পারবে না। এখানে কিন্তু যেটা দরকার সেটা হলো কোঅপারেশন। বাট কোনো কান্ট্রি এই কোঅপারেশন করলেও এটা কিন্তু
কন্টিনিউ করা চাপের, মানে যেই কান্ট্রিটা কোঅপারেশন করছে তার কাছে কন্টিনিউ করা চাপের। তো সেই জন্য এটা খুব ডিফিকাল্ট অ্যাচিভ করা। আচ্ছা, এরপরে আমরা দেখব নিউ সোর্সেস অফ থ্রেট। কিছু থ্রেটস আছে বা কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আগে হয়তো অতটা ছিল না, বাট উইথ প্যাসেজ অফ টাইম সেগুলো ইমার্জ করছে। সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে টেররিজম। Terrorism refers to political violence that target civilians deliberately and indiscriminately, মানে এখানে কোনো বায়াস নেই। টেররিস্ট যারা হয় তারা মানে ওপেন বা নর্মালি বম ব্লাস্ট করছে বা কোনো প্রসেসে অ্যাসাসিনেট করছে, কিন্তু সেইখানে কিন্তু এইভাবে কোনো দেখছে না যে এই মানুষটা সেইভাবে কিন্তু দেখছে না, ওরা কিন্তু মানে ইনডিসক্রিমিনেটলি সেটা করছে। ইন্টারন্যাশনাল টেররিজম ইনভলভ দ্য সিটিজেন্স অর টেরিটরি অফ মোর দ্যান ওয়ান কান্ট্রি। এটা কিন্তু হতেই পারে একটা একটা কান্ট্রি তার আন্ডারে কিন্তু টেররিস্ট গ্রুপ হতে থাকে। এই নয় যে বাংলাদেশের টেররিজম গ্রুপ তারা ইন্ডিয়াতে অ্যাটাক করছে, পাকিস্তানের টেররিজম গ্রুপ তারা ইন্ডিয়াকে অ্যাটাক করছে। এরকম অনেকবার হয়েছে পাকিস্তানের টেররিস্ট গ্রুপ পাকিস্তানেই অ্যাটাক করেছে। Terrorist group seeks to change a political context or condition that they do not like by force or threat of force. তো বেসিক্যালি ওদের যেটা এজেন্ডা থাকে, মানে ওরা যেটা বলতে চায়, যার জন্য ওরা ওই কাজকর্মগুলো করে, যে গভর্নমেন্টের কিছু জিনিস তাদের পছন্দ হচ্ছে না বা গভর্নমেন্ট সোসাইটিতে কোনো পলিসি করে বা জিনিস করেছে যেটা ওদের পছন্দ হচ্ছে না, ওদের বলার ধরনটাই এইরকম যে মানুষ মেরে গভর্নমেন্টকে বোঝাবো। সিভিলিয়ান টার্গেট আবার কি হচ্ছে, সাধারণ মানুষকে টার্গেট করছে। সিভিলিয়ান টার্গেটস আর ইউজুয়ালি চুজেন টু টেররাইজ দ্য পাবলিক অ্যান্ড টু ইউজ দ্য আনহ্যাপিনেস অফ পাবলিক অ্যাজ আ উইপন এগেনস্ট ন্যাশনাল গভর্নমেন্ট অর আদার পার্টিস টু কনফ্লিক্ট। তো বেসিক্যালি ওরাও যেটা করে, ওরাও যেহেতু চায় যে কোনো একটা কন্ডিশন চেঞ্জ করতে গভর্নমেন্টের, তো এখানে ওরা যেটা করে যে সিভিলিয়ানকে টার্গেট করে, আইদার সিভিলিয়ানের যে আনহ্যাপিনেস টুয়ার্ডস গভর্নমেন্ট সেটাকে ইউজ করে, আর না হলে যেটা হয় যে ওরা যখন সিভিলিয়ানদেরকে মারে, অবভিয়াসলি যেই ফ্যামিলি বা যাকে যারা ওখানে মারা পড়ছে, যে কোনো টেররিস্ট কোনো হামলা করেছে সেখানে হয়তো মারা গেছে যারা, তাদের ফ্যামিলি অবভিয়াসলি গভর্নমেন্টের এগেনস্টে তখন রেগে যায়। কারণ এই যে টেররিজমটা হচ্ছে এটা কিন্তু গভর্নমেন্টের ফেলিয়ার। কারণ টেররিজম যখন করছে, যখন প্ল্যান প্রোগ্রাম করছে, তখন গভর্নমেন্টের যারা মানে এজেন্ট থাকে, বা এরকম যারা এজেন্ট থাকে, ডিটেকটিভ এজেন্ট থাকে, তারা ফেলিয়ার হয়ে যায় যে ওগুলোকে ডিটেক্ট করতে। তো সেই জন্য টেররিজম যদি হয়, মেইনলি বলা হয় সেটা গভর্নমেন্টেরই ফেলিয়ার বা গভর্নমেন্টের ইনডিফারেন্ট, গভর্নমেন্ট উদাসীন ছিল বলে সেটাকে ধরতে পারেনি। The classic cases of terrorism involve hijacking planes, of planting bombs in train, cafe, markets, অ্যান্ড আদার ক্রাউডেড প্লেস। মানে বুঝতেই পারছো এই জায়গাটাকে যদি টার্গেট করো তো অনেক মানুষকে একসাথে মেরে ফেলতে পারবে, মানে ওদের তো সেটাই মানে প্ল্যান থাকে না। সিন্স 11 September 2001, when terrorists attacked the World Trade Center in America, আদার গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক হ্যাভ পেইড মোর অ্যাটেনশন টু টেররিজম। তখন থেকে কিন্তু এই যে টেররিস্ট গ্রুপ এদের দিকে নজরটা পড়েছে। তো এটা জানো যে আল কায়দা করেছিল, তো এই জায়গাটার দিকে নজরটা ফেরে। Though terrorism itself is not new, in the past most of the terror attacks have occurred in the Middle East, Europe, Latin America and South Asia. নেক্সট আমরা আসবো হিউম্যান রাইটস। এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব বড় একটা জায়গা। হিউম্যান রাইটস সেটা কিন্তু যেই স্টেটে তুমি থাকো, যেই কান্ট্রিতে তুমি থাকছো, সেই কান্ট্রির গভর্নমেন্টও হ্যাম্পার করতে পারে, যার জন্য দেখবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস থাকে, অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসে আমরা হিউম্যান রাইটসের জায়গাটা ম্যানেজ করি, যেহেতু আমাদের ইন্ডিয়াতে ফান্ডামেন্টাল রাইটসটা প্রোভাইড করা হয়েছে। এবার তুমি যদি ইন্ডিয়ার বাইরে যাও, তখন তুমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে হিউম্যান রাইটসগুলো পেয়ে থাকবে। তখন তুমি আমাদের কান্ট্রিতে যে ফান্ডামেন্টাল রাইটসটা এনজয় করছো সেটা ওখানে গিয়ে কিন্তু পাবে না।
আচ্ছা, হিউম্যান রাইটস এটাকে থ্রি টাইপসে ডিভাইড করেছে। ফার্স্ট হচ্ছে পলিটিক্যাল রাইট, সেকেন্ড হচ্ছে ইকোনমিক রাইট, অ্যান্ড থার্ড সোশ্যাল রাইটস এখানে বলেছে। হ্যাঁ, থার্ড টাইপ হচ্ছে রাইটস অফ কলোনাইজড পিপল অর এথনিক অর ইন্ডিজেনাস মাইনরিটিস। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা বলছে, আমরা পলিটিক্যাল রাইটস এনজয় করতে পারি, সেকেন্ড হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস, অ্যান্ড থার্ড যে রাইটসটা হচ্ছে ওটা একটু ইউনিক। ওটা কি রয়েছে যে এথনিক অর ইন্ডিজেনাস পিপল যারা রয়েছে, আমাদের ইন্ডিয়া পার্সপেক্টিভে তুমি ট্রাইবাল পিপলদেরকে কনসিডার করতে পারো। ওরা তো মাইনর, বা মাইনর পিপল যারা রয়েছে, মাইনর পিপল হতে হলে সেখানে মনে রাখতে হবে ইন্ডিজেনাস মাইনরিটি, মানে আমাদের ক্ষেত্রে এখানে ট্রাইবাল, তাদের যে রাইটস রয়েছে সেই রাইটসটা কথা বলেছে। দেখো, মাইনর রিলিজিয়াস পার্সপেক্টিভ এখানে বলেনি, ইন্ডিজেনাস মাইনরিটির কথা বলেছে, যারা অরিজিনালি ইন্ডিয়া এখানে আগে থাকতো, এখন সেটা মাইনরিটি হয়ে গেছে, মানে ট্রাইবালরা, যেটা ট্রাইবাল মাইনরিটি। হ্যাঁ, অনেক ট্রাইবস গ্রুপ আছে ঠিকই, বাট তাদের নাম্বারটা কিন্তু খুব সংখ্যায় কম, তাদের কথা এখানে বলা হয়েছে। ওকে, তো পলিটিক্যাল রাইট লাইক ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম টু অ্যাসেম্বল, তো এই জিনিসটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই রয়েছে। সেকেন্ড টাইপ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস, অ্যান্ড থার্ড টাইপ মাইনরিটিজ, এথনিক মাইনরিটিজদের রাইটস. While there is a broad agreement on this classification, there is no agreement on which set of rights should be considered as universal human rights. আমরা ওখানে ক্লাসিফিকেশনগুলো দেখেছি ঠিকই, বাট ইউনিভার্সাল হিউম্যান রাইটসের ব্যাপারে কিন্তু অত ব্রড ক্লাসিফিকেশন করা নেই। নর হোয়াট দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি শুড ডু ওয়েন রাইটস আর বিং ভায়োলেট। তো ইন্টারন্যাশনাল কমিউনিটি কী করবে রাইটস ভায়োলেটেড হয়ে, সেইভাবেও কিন্তু এক্সপ্লেইন করা নেই। তো এই জায়গাটা কিন্তু থ্রেটের জায়গা থেকে যায়। আচ্ছা, 1990s developments in such as Iraq's invasion of Kuwait, genocide in Rwanda, and the uh, Indonesian military killings of people in East Timor have led to a debate on whether or not UN should intervene to stop human rights abuse. তো এই জায়গায় রুয়ান্ডাতে জিনোসাইড হওয়া, কুয়েতে ইনভেশন হওয়া, ইন্দোনেশিয়ার মিলিটারি স্কিলিং এই ইন ইস্ট টিমর, তো এই জায়গাটা কিন্তু একটা ডিবেট ক্রিয়েট করেছে, যেখানে ইউনাইটেড নেশন ইন্টারভেন সেভাবে করেনি হিউম্যান রাইটস অ্যাবিউজ। আচ্ছা, এখানে যেটা বলছে, এই পার্টটাতে যেটা বলছে যে ইউনাইটেড নেশন চার্টার করে যেটা করতে পারতো, যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এম্পাওয়ার করতে পারতো আর্মস তুলে নেওয়ার জন্য, তো সেইখানে না হিউম্যান রাইটস ডিফেন্স করার জন্য সেভাবে, মানে হিউম্যান রাইটস যখন অ্যাবিউজ হয়েছিল, তো তখন সেটাকে স্টপ করার জন্য ইউনাইটেড নেশন সেভাবে কোনো স্টেপ নেয়নি। তো এখানে একটা, মানে সিকিউরিটি অ্যান্ড থ্রেট পারপাজে একটা আর্গুমেন্ট ক্রিয়েট হয়েছে। আবার মানে আরেকটা যে গ্রুপ, তারা বলছে যে ন্যাশনাল ইন্টারেস্ট অফ পাওয়ারফুল স্টেট, সেখানে কিন্তু ইউনাইটেড নেশন ওইভাবে ইন্টারফেয়ার করতে পারে না, কারণ ওই পাওয়ারফুল স্টেটগুলো সেগুলো মানে আর কি লাইক করে না। ওরা চায় নিজেদের প্রবলেম ওরা নিজেরাই, বা ভায়োলেশন যাই হোক না কেন ইনসাইড দ্যাট স্টেট নিজেরাই কন্ট্রোল করবে। আচ্ছা, নেক্সট বলছে ন্যাশনাল ইন্টারেস্ট অফ পাওয়ারফুল স্টেটস উইল ডিটারমাইন হুইচ ইনস্টান্সেস অফ হিউম্যান রাইটস ভায়োলেশন অফ ইউনাইটেড নেশন উইল অ্যাক্ট আপন। তো ওরা যেটা ভাবে যে আমাদের এই যে পার্ট রয়েছে, বা এই যে ফ্যাক্টরসটা রয়েছে, বা কোনো রাইট ভায়োলেশন হয়েছে, সেই জায়গায় ইউনাইটেড নেশন ইন্টারফেয়ার করবে, বা ওই ফ্যাক্টরটাতে করবে না। পাওয়ারফুল স্টেটগুলো কিন্তু এই ব্যাপারটা নিজেদের কন্ট্রোলে রাখতে চায়, যে তাদের কোন ফ্যাক্টরটা ইউনাইটেড নেশন কথা বলবে, কোন ফ্যাক্টরটায় কথা বলবে না, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে চায়। তো এই জায়গাটা একটা আর্গুমেন্ট হয়েছে যে ইউনাইটেড নেশন ইন্টারফেয়ার করতে যখনই হিউম্যান রাইটস নিয়ে কোনো ব্যাপার হয়েছে, বা সেখানে থ্রেটের কোনো ব্যাপার হয়েছে, ইউনাইটেড নেশনের যে হিউম্যান রাইটসের যে পার্টটা আছে, তারা তো ওখানে ইন্টারফেয়ার করতে পারে।
যে কোনো কান্ট্রিতে পারে, মানে যে 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 কান্ট্রিজ গুলো অলরেডি ইউনাইটেড নেশনের মেম্বার। বাট যেটা বলেছে পাওয়ারফুল কান্ট্রি কিন্তু সেটা, বা পাওয়ারফুল স্টেট কিন্তু সেটা কন্ট্রোল করতে চায়। আর এই যে ফ্যাক্টর গুলো আমরা দেখলাম, রুয়ান্ডাতে জিনোসাইড হওয়া, কুয়েতে ইনভেশন হওয়া, ইরাকের ইনভেশন হওয়া, তারপরে ইন্দোনেশিয়ার মিলিটারি যখন এই স্টিমারে পিপলদেরকে মারছে, তো সেই জায়গাগুলো কিন্তু হিউম্যান রাইটস বা সেখানে অ্যাপ্লাই হয়নি কেন, বা এই ঘটনাগুলো পরে কেন কিছু করা যায়নি, সেই জায়গাটা কিন্তু একটা ডিবেট ক্রিয়েট হয়েছে। এরপরে যেটা আমরা দেখবো গ্লোবাল পভার্টি। এটা হচ্ছে আরেকটা সোর্স অফ ইনসিকিউরিটি। তো এখানে বুঝতেই পারছো যে এই এই ধরনের সিকিউরিটি কিন্তু মিলিটারি দিয়ে কিছু হবে না। ওয়ার্ল্ড পপুলেশন নাও অ্যাট 650 crore, যেটা কিনা 700 or 800 crore পৌঁছে যাবে উইদিন 250 years। আচ্ছা, মে ইভেন্চুয়ালি লেভেল আউট at 900 to 1000 crore। Currently, half of the population growth occurs in just 6 countries. এশিয়া and আফ্রিকার কিছু কান্ট্রিজ রয়েছে, এশিয়া, সাউথ এশিয়া অ্যান্ড আফ্রিকা, যেখানে কিন্তু পপুলেশন আনপ্ল্যান্ড বেড়ে যাচ্ছে। ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ অ্যান্ড ইন্দোনেশিয়া। Among the world's poorest countries, population is expected to triple in the next 50 years. Basically, আফ্রিকা, যেটা হচ্ছে আমরা বলি ডার্ক কন্টিনেন্ট, আফ্রিকা বলো, লাতিন আমেরিকার কিছু কান্ট্রিজ বলো, ইভেন এশিয়ান সাউথ এশিয়ার কান্ট্রিজ গুলো বলো, এরা যদি প্ল্যান না করে পপুলেশনের জন্য, তাহলে নেক্সট 50 ইয়ার্সে পপুলেশন কিন্তু ট্রিপল হয়ে যাবে। মানে যতটা মানে এক্সপেক্টেড নাম্বার তার থেকে অনেক অনেক বেশি বেড়ে যাবে। আর অবভিয়াসলি তার জন্য কম্পিটিশন শুরু হবে, সবকিছু নিয়ে কম্পিটিশন শুরু হবে। ফুড বলো, এমপ্লয়মেন্ট বলো, এভরিথিং, প্লেস বলো, প্লেস টু লিভ, প্লেস টু সেটেল, এভরিথিং নিয়ে তখন কম্পিটিশন শুরু হয়ে যাবে। অলরেডি এই প্রবলেমটা আমরা ফেস করছি। whereas many rich countries will see population shrinkage, ওরা কিন্তু যেটা দেখবে পপুলেশন ওদের কান্ট্রিতে পপুলেশন রিডিউস হবে, ইভেন ওরা প্ল্যান করে পপুলেশনের নাম্বারটা কম করে রাখার ট্রাই করবে। হাই পার ক্যাপিটা ইনকাম, এবার দেখো পপুলেশন যেহেতু কম, ওদের মানে ইনকামের সুযোগটা থাকবে, যেভাবেই হোক, ওটা জব হোক বা বিজনেস হোক, যেই লেভেলেই হোক না কেন, ইনকামের সুযোগটা থাকবে। আর হাই পার ক্যাপিটা ইনকাম, আরো একটা জিনিস তুমি হয়তো বলতে পারো যে ইনসাইড কান্ট্রি হয়তো অত পপুলেশন নেই, তো ইনকাম যারা বিজনেস করছে বা সেই ইনকামটা কি করে করবে। হ্যাঁ, নিজেদের কান্ট্রির মধ্যে তো শুধু কেউ লিমিটেড থাকছে না, লিবারালাইজেশন গ্লোবালাইজেশনের যুগে অবভিয়াসলি ফরেন কান্ট্রিজ গুলোতে এক্সপোর্ট করবে। তো দেখো হাই পার ক্যাপিটা ইনকাম অ্যান্ড লো পপুলেশন বলে ওদের কান্ট্রির যে রিসোর্স সেটাকে অপটিমাম ইউজ করতে পারবে, কম্পিটিশন নেই তো। ধরো পপুলেশন রয়েছে, আহ, আমি এখানে ধরলাম 14 জন, সেখানে রিসোর্স রয়েছে ধরো 50, তো সেইখানে 14 জন তো আরামসে 50% অফ রিসোর্স ইউজ করতে পারবে। এখানে ধরো 50% অফ রিসোর্সেস রয়েছে, এদিকে পপুলেশন 3 crore, তো মারামারি লাগবে না 50% রিসোর্সকে ইউটিলাইজ করার জন্য। ওকে, তো তখনই ক্রিয়েট হবে পুওর একটা কমিউনিটি ক্রিয়েট হবে। লো পপুলেশন গ্রোথ মেক রিচ স্টেটস or rich social groups get richer, whereas low income and high population growth reinforce each other to make poor states and poor groups get poorer. Globally, this disparity, এই যে differences or biasness contributes to gap between northern and southern countries of the world। তো বেসিক্যালি দেখবে, আমি যদি এখানে আমেরিকার দিক থেকে কনসিডার করি, আমি এখানে আমেরিকা অ্যান্ড ইউরোপ আর আফ্রিকার কথা বলবো। হ্যাঁ, এশিয়াকেও তুমি কনসিডার করতে পারো। তুমি নর্দার্ন আমেরিকার কান্ট্রিজ গুলো দেখো, কানাডা, ইউএসএ, মেক্সিকো, কম্পারেটিভলি মেক্সিকো লেস ডেভেলপড দ্যান ইউএসএ অ্যান্ড কানাডা। কিন্তু লাতিন আমেরিকার কান্ট্রিজ গুলো যদি দেখো, আর্জেন্টিনা ছাড়া বাকিরা কিন্তু খুব একটা ডেভেলপ নয়। ওকে, উইদিন সাউথ, আবার যদি তুমি এই দিকে দেখো, ইউরোপ যতটা ডেভেলপড আফ্রিকা নয়,
আহ, ইউরোপ, দেন এশিয়া বা সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোকে যদি কনসিডার করো, তারাও কিন্তু ইউরোপের মতো বা যদি নর্থে রাশিয়াকে কনসিডার করো বা এদিকে জাপানকে কনসিডার করো ইস্টে, জাপান যদিও এশিয়ান কান্ট্রিজ, ওয়ান অ্যান্ড অনলি এশিয়ান কান্ট্রিজ যে ডেভেলপ, তো সেরকম কিন্তু এশিয়ান বা সাউথ এশিয়ান আদার্স কান্ট্রিগুলো এতটা ডেভেলপ নয়। তো তুমি যদি নর্থ আর সাউথের মধ্যে কনসিডার করো, তুমি কিন্তু একটা ডিসপ্যারিটি দেখতে পাবে ফর ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে বলছে disparities have also sharpened as a few countries have managed to slow down population growth. যদি এরকম হয় যে কিছু কান্ট্রিজ যদি এরকম ম্যানেজ করতে পারে যে পপুলেশন গ্রোথটাকে স্লো ডাউন করা অ্যান্ড রেইজ ইনকাম, পপুলেশন গ্রোথটাকে কমিয়ে দিয়ে ইনকাম জায়গাটাকে রেইজ করতে হবে, while others have failed to do so. For example, most of the world's armed conflicts now take place in sub-Saharan Africa, which is also the poorest region of the world. At the turn of the 21st century, more people were being killed in war in the region than in the rest of the world combined. তো বেসিক্যালি আমরা আগেই দেখেছি যে আফ্রিকা যেহেতু একটা ডার্ক কন্টিনেন্ট, একটা মানে পুয়ার কন্টিনেন্ট বলা যায়, কারণ আফ্রিকা কন্টিনেন্টে খুব কম কান্ট্রিজই আছে যারা মানে যদিও পুরোটাই ডেভেলপিং, তো কিছুটা মানে বেটার গ্রোথ করতে পেরেছে। আফ্রিকাতে যেটা হয়, ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু অনেক মানুষই ওয়ারে মারা গেছে। তো মানে সেটা এতটাই বেশি যেহেতু ওটা পুয়ারেস্ট রিজিয়ন ওই জায়গাগুলো, দ্যাটস ওয়াই অনেকে মানে ফরেন অনেক কান্ট্রিজও সেগুলো অ্যানেক্স করতে যায় and মানুষদেরকে অবভিয়াসলি মারছে। আর মানে তুমি যদি আউটসাইড আফ্রিকা দেখো তো বা ওয়ার্ল্ড গুলো দেখো, তো সেখানে যেই জায়গায় যতটা ওয়ার হয়েছে বা তাতে যেই মানুষ মারা গেছে, তার থেকে অনেক বেশি এই সাব সাহারান আফ্রিকা বা আফ্রিকাতে কিন্তু মানুষ মারা গেছে। পভার্টি, এটা পভার্টি বলো, মানে পভার্টির জন্যই হয়েছে, মানে ওয়ারে যতটা না মানুষ মারা গেছে ওয়ার্ল্ডে, তার থেকে বেশি সাব সাহারান আফ্রিকা বা আফ্রিকাতে মানুষ পভার্টিতে মারা গেছে। পভার্টির পরে আরো যেটা একটা আছে সেটা হলো লার্জ স্কেল মাইগ্রেশন টু সিক আ বেটার লাইফ, এসপেশালি বেটার ইকোনমিক অপরচুনিটিস ইন দ্য নর্থ। তো বেসিক্যালি সাউথের দিক থেকে মানুষ নর্থের দিকে, যেহেতু নর্থের কান্ট্রিজ গুলো ডেভেলপ, তাই জন্য মানুষ মাইগ্রেট করে গেছে। এবার যে যে ওই কান্ট্রিজ গুলোতে যারা অলরেডি সিটিজেন বা অলরেডি সেখানে আগে থেকে থাকছে, তারা কিন্তু এই ব্যাপারটাকে অ্যাজ আ থ্রেট দেখে। যেমন একটা জিনিস যে আমেরিকাতে অনেক বেশি ইন্ডিয়ান, বাংলাদেশি অ্যান্ড পাকিস্তানি পিপল শিফট করে যায়, যাদের কাছে মেরিট রয়েছে, তারা না তাদের দেশে থাকতে চায় না, বিকজ তাদের দেশে তাদের জন্য অপরচুনিটিসটা কম। তো তারা যেহেতু ভালো ইংলিশ জানে, বেশি মেরিটোরিয়াস, দ্যাটস ওয়াই তারা শিফট করে যায়। এবার অরিজিনাল আমেরিকান পিপল কিন্তু এই এশিয়ান ব্রেনের সাথে কম্পিট করতে পারে না। ওরা কিন্তু এই যে এশিয়ান মাইগ্রেশনটাকে অ্যাজ আ থ্রেট দেখে, যেটা ওদের ইনকাম বা জবের চান্সটাকে রিডিউস করে দিচ্ছে। ঠিক আছে, তো দেখো, দিস হ্যাজ ক্রিয়েটেড ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ফ্রিকশন। International law and norms make a distinction or difference between migrants, those who voluntarily leave their home countries, and refugees, those who flee from war, natural disaster, or political persecution. States are generally supposed to accept refugees, but they do not have to accept migrants. While refugees leave their country of origin, people who have fled their homes but remain within national borders are called internationally displaced people. যেটা হয় যে এই যে রিফিউজিস যাদেরকে বলা হচ্ছে, হয়তো তাদের হোম বা তাদের রিজিয়নটা ছেড়ে এসে চলে এসেছে বাট উইদিন কান্ট্রি রয়েছে, তাদেরকে ইন্টারনালি ডিসপ্লেস পিপল বলা হয়। আর তারা যদি বাউন্ডারি ক্রস করে চলে যায়, তারা হয়ে যায় রিফিউজিস। Kashmiri Pandits that played the violence in the Kashmir Valley in the early 1990s are example of internally displaced community, তাদের জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে চলে এসে ইন্ডিয়ার ভ্যারিয়াস রিজিয়নসে স্প্রেড করে গেছে, বাট তাদের যেটা মেইনলি হোম কাশ্মীর, সেটা তারা সেখানে যেতে পারেনি।
মানে আর ইন্ডিয়া ছেড়ে হয়তো বাইরেও যায়নি, তাই তারা রিফিউজির জন্য ইন্ডিয়াতেই থেকেছে। Okay. The world refugee map tallies almost perfectly with the world conflict map because wars and armed conflicts in South have generated millions of refugees seeking safe haven. From 1990 to 1995, 70 states, 70 countries were involved in 93 wars, which killed about 55 lakh people. তো এরকম হয় যে রিফিউজিস ম্যাপ বা সাউথে যদি কনসিডার করো, যতটা ওয়ার অ্যান্ড আর্মড কনফ্লিক্টের জন্য পিপল রিফিউজি জন্য ফোর্স করা হয়েছে পিপলকে, বিকজ এখানে দেখাচ্ছে যে 70 কান্ট্রিজ কিন্তু 90 to 95 এর মধ্যে প্রায় 93 ওয়ার্সে ইনভলভ হয়েছে, যেখানে 55 লাখ পিপল অলরেডি ডেড। Individuals and families and as a result, individual and families at times, whole communities have been forced to migrate. এই যে forced to migrate or forced to live, এটাই হচ্ছে refugees because of generalized fear of violence or due to the destruction of livelihoods, আইডেন্টিটিস অ্যান্ড লিভিং এনভায়রনমেন্ট। মানে এটা কমপ্লিটলি একটা পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, যেখানে এই পিপল গুলো মাইগ্রেট করতে ফোর্স হয়েছে আর কম্পেলড হয়েছে বিকজ অফ ওয়ার, আর্মড কনফ্লিক্ট অ্যান্ড মেনি আদার ফ্যাক্টর্স বিহাইন্ড দেয়ার। Okay, look at the correlation. Look at the correlation between wars and refugee migration. কারণ war হলেই একটা political unstable situation create হয়, যেখানে people migrate হওয়ার জন্য compelled হয়। আচ্ছা, wars and refugee migration shows that in the 1990s, all but three of the 60 refugee flows coincided with the internal armed conflict. তো মাইগ্রেশন ধরো একটা হচ্ছে যে ফোর্স মাইগ্রেশন, যেটা রিফিউজি হতে বাধ্য করছে। আরেকটা যেটা হয় মাইগ্রেশন কিন্তু থ্রেট হয় আর পিপলের জন্য, যে যদি অনেক বেশি ধরো মানে বেটার বা ডেভেলপ ব্রেইন যদি ধরো একটা জায়গায় আসছে, তাহলে কিন্তু সেখানে বা স্কিলড পিপল যদি আর অন্য জায়গায় মাইগ্রেট করে যায়, তো সেই জায়গাটা থেকে কিন্তু একটা বলতে পারো যে মাইগ্রেশনটা কিন্তু থ্রেট। একদিক থেকে থ্রেট রিফিউজিদের কাছে, আরেক দিক থেকে থ্রেট যেখানে ইনমাইগ্রেট করছে সেই পিপলদের কাছে। ওকে, নেক্সট যে পার্টটা আমরা দেখছি মানে রিফিউজি প্রবলেমের পরে, সেটা হলো হেলথ এপিডেমিক্স। ওকে, মানে হেলথ রিলেটেড যত রকম থ্রেট, মানে এমন কিছু ডিজিজ যেগুলো অ্যাকচুয়ালি থ্রেট, মানে সেই টাইমে কোনো ভ্যাকসিন বা মেডিসিন ছিল না, বা এরকম হবে যেটা ওই হেলথটাকে কিওর করতে, ওই ডিজিজটাকে কিওর করতে পারছে না, লাইক HIV, এইডস, বার্ড ফ্লু, ক্যান্সার, এই রকম জিনিস। যদিও ক্যান্সারের এখন মেডিসিন বেরিয়ে গেছে, স্টিল মানে কিছু কিছু ক্যান্সার আছে যেগুলোকে কিওর করা যায় না। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, সার্স, এই যে সার্স যেটা রয়েছে সেইটাই কিন্তু পরে গিয়ে এই কোভিড ভাইরাস তার জন্য যে সার্স, তার আগের পার্টটা, মানে যেটা 2004-05 ওই সময় ডিসকভার হয়েছিল, have rapidly spread across countries through migration, business, tourism and military operation. তোমরা জানো যখন কোভিড স্প্রেড হয়, ভাইরাসটা হচ্ছে করোনা ভাইরাস, তার আগের পার্টটা হচ্ছে এই যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তো এই করোনা ভাইরাসটা কিন্তু স্প্রেড হয়েছিল ডিউ টু ট্যুরিজম, বিকজ এটা 2019-এ নভেম্বর ওই সময় চায়নায় পাওয়া যায় একটা মাছের বাজার, সেখান থেকে স্প্রেড করে।
তারপর মানে যে আর কি ফার্স্ট এই কোভিড এই করোনা ভাইরাসটা ইনটেক করেছিল সে আবার গিয়েছিল ইউরোপে। ইউরোপে যখন 2019-এর ডিসেম্বর, তখন ওখানে যেখানে গেছিল সেইখানে ক্রিসমাস পার্টি হচ্ছিলো বা এরকম সামথিং কিছু, সেইখান থেকে স্প্রেড হয়েছে। এই করতে করতে ইউরোপেই ফার্স্ট স্প্রেড হয়, তারপর সেখান থেকে চলে এলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড, যার জন্য এটাকে বলেছিল প্যান্ডেমিক। এটাকে কিন্তু এপিডেমিক বলেনি। এপিডেমিক হলে রিজিয়ান স্পেসিফিক, কোনো রিজিয়ানের মধ্যে লিমিটেড থাকবে, কনফাইন থাকবে। প্যান্ডেমিক মানে যেটা থ্রু আউট ওয়ার্ল্ড স্প্রেড করে গেছে। ওয়ান কান্ট্রির সাকসেস অর ফেলিয়ার ইন লিমিটিং দ্য স্প্রেড, এটা বেসিক্যালি চায়না অ্যান্ড ইউরোপের ফেলিয়ার। যে এই ইউরোপের কান্ট্রিটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মেবি ইংল্যান্ড থেকেই স্প্রেড করেছে। তো ইংল্যান্ড বলো বা চায়নায় বলো, এটা ফেলিয়ার যখন এই করোনা ভাইরাস বা কোভিডটাকে ওরা আইডেন্টিফাই করতে পারেনি এটা প্যান্ডেমিকে কনভার্ট হবে। ওরা ভেবেছিল এটা এপিডেমিক, ছোট ছোট রিজিয়ানে বা যে কান্ট্রিগুলোর মধ্যে রয়েছে ওইটুকুর মধ্যে লিমিটেড থাকবে, বাট সেটা হয়নি। ওইখান থেকে মানে যেই চায়না থেকে যেখান থেকে ধরো কেউ একজন নিয়ে ইংল্যান্ডে গেছিলো, সেইখান থেকে স্টুডেন্টস এসেছিলো ইন্ডিয়ার কেরালায়, কাসাগড বলে একটা জায়গা আছে, সেখানকার স্টুডেন্ট ওই কেরালা স্টুডেন্ট ইংল্যান্ডের ইউনিভার্সিটিতে পড়তো, সেখান থেকে এনে কেরালায় ফার্স্ট স্প্রেড হয়, তারপর ইন্ডিয়ার সব জায়গা আস্তে আস্তে স্প্রেড হয়ে যায়। তো এইখানে ব্যাপারটা হচ্ছে কান্ট্রিজের ফেলিয়ার ছিল যে ওটাকে আইডেন্টিফাই করতে পারেনি, ডিজিজটাকে আইডেন্টিফাই করতে পারেনি। তারপর তো জানো 2020 থেকে 2022 অবধি কীভাবে এই কোভিড ডমিনেট করেছে। তো সেখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষের কাছে থ্রেট ছিল, কিন্তু নট অনলি থ্রেট, কোভিডের জন্য প্রচুর মানুষ মারা গেছেন। তো সেক্ষেত্রে এটা অবভিয়াসলি একটা হিউম্যান কাইন্ডের জন্য অবভিয়াসলি এটা সবচেয়ে বড় থ্রেট। ডিজিজ অবভিয়াসলি থ্রেট, বাট কোভিড সবার থেকে ছাড়িয়ে, ওকে, এখনও অবধি ডিজিজেস অ্যাফেক্ট ইনফেকশন ইন আদার কান্ট্রিজ। অবভিয়াসলি এটা আরও একজনের ফেলিয়ার, সেটা হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সবচেয়ে বড় ফেলিয়ার। মানে ও যে ফেল করতে পারে সেটাই কোভিড হচ্ছে প্রুফ। আচ্ছা, এখানে বলছে বাই 2003 an estimated 4 crore people were infected with HIV AIDS worldwide, 2/3 of them in Africa and half of the rest in South Asia. In North America and other industrialized countries, new drug therapies dramatically lowered and death rate from HIV/AIDS in the late 1990s. HIV/AIDS-এর কিওর করার ব্যাপারটা হচ্ছে অ্যাওয়ারনেস, but these treatments were too expensive to help পুয়ার রিজিয়ন লাইক আফ্রিকা, মানে যেই রিজিয়নে এই ডিজিজটা অ্যাফেক্টেড হচ্ছে এতটাই এফেক্টিভ ট্রিটমেন্ট, সেখানে পুয়ার রিজিয়ন কীভাবে ট্রিট করবে? তো একটাই ব্যাপার হচ্ছে অ্যাওয়ারনেস করা। Africa, where it has proved to be a major factor in driving the region backward into deeper poverty. Other new and poorly understood diseases such as Ebola virus, hantavirus, hepatitis C have emerged, while old diseases like TB or tuberculosis, malaria, dengue fever, cholera হ্যাভ মিউটেটেড। এই যে কোভিডও কিন্তু মিউটেটেড হয়েছে। মানে এরকম আমরা ভেবে থাকি যে কোভিড যেরকম দিনের পর দিন চলবে, একটা সময় ইনফ্লুয়েঞ্জা লাইক তাকে ট্রিট করা হবে, কিন্তু কোভিড কিন্তু মিউটেটেড হয়েছে। এখন যেটা হয়েছে, এখন যেহেতু ভ্যাকসিন নিয়েছে সবাই, একটা চেইন ক্রিয়েট হয়েছে, দ্যাটস ওয়াই হয় না তা না, হয় বাট কিওর হয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা, এপিডেমিক্স অ্যামং অ্যানিমেলস হ্যাভ মেজর ইকোনমিক এফেক্ট, কারণ অ্যানিমেলের ওপর এপিডেমিকটা কিন্তু, যেমন যদি বার্ড ফ্লু হয় অবভিয়াসলি চিকেন কিনবে না মানুষ, কনজিউম করবে না, পর্ক কনজিউম করবে না, তো দ্যাটস ওয়াই মানে মিট বেসিক্যালি মানুষ কনজিউম করবে না।
Since the late 1990s, Britain has lost billions of dollars of income during an outbreak of mad cow disease. এই যে mad cow diseases, আচ্ছা যখন এরকম ম্যাড কাউ ডিজিজেস হোক বা বার্ড ফ্লু হলে চিকেন কনজিউম করবে না, এনি বার্ডের মিট কনজিউম করবে না, ম্যাড কাউ ডিজিজ হলে কাউ কনজিউম করবে না। তো মানে জেনারেলি কি হয়, এই ধরনের মিট তো পিপল কনজিউম করে থাকে, তো এগুলো সব বাদ হয়ে যাবে। তো যারা ধরো এগুলো বিক্রি করে, মানে অবভিয়াসলি কানাডার মতো কান্ট্রি বলো, ইউএসের মতো কান্ট্রি বলো, বা অনেক ফরেন কান্ট্রি বলো, এইগুলো মিট সেল করে কিন্তু ইনকাম করে। তো সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখো, বার্ড ফ্লু শাট ডাউন সাপ্লাইজ অফ পোলট্রি এক্সপোর্টস ফ্রম several Asian countries. Such epidemics demonstrate the growing interdependence of states, making their borders less meaningful than in the past and emphasize the need for international cooperation. এখানে আরও একটা জিনিস বলছে, এই যে এপিডেমিক্স ডিজিজ হোক আর ডিজিজ ইন অ্যানিমেল হোক, তো এই জায়গাটা যদি না কন্ট্রোল করা যায় তো অবভিয়াসলি অনেক প্রবলেম হবে। মানে শুধু যে কনজামশনের দিক থেকে প্রবলেম হবে তা নয়, ইকোনমিক দিক থেকেও প্রবলেম হবে। আর বলছে ইন্টারন্যাশনাল কোঅপারেশনের দিক থেকে বলছে এই যে এপিডেমিক্সগুলো হতে থাকে, তো এটা অ্যাকচুয়ালি গ্রোয়িং ইন্টারডিপেন্ডেন্স অফ নেইবারিং কান্ট্রি, সেগুলো কিন্তু শো করাচ্ছে। তো সেই জিনিসগুলো বলছে যে ইন্টারডিপেন্ডেন্স অফ স্টেটস মেকিং দেয়ার বর্ডার লেস মিনিংফুল দ্যান ইন দ্য পাস্ট, আগে যেটা খুব লেস মিনিংফুল ছিল, অ্যান্ড এমফাসাইজ দ্য নিড অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন উইথ নেইবারিং কান্ট্রিজ, যেটা আগে হয়তো খুব একটা রিলেশন ভালো ছিল না, তখন হয়তো খুব একটা পাত্তা দিত না, বাট এখন এই ইন্টারন্যাশনাল কোঅপারেশনটা দরকার হয়। যেমন রিসেন্টলি বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা কনফ্লিক্ট চলছিল অনেক কিছু নিয়ে, ক্রিকেট বলো আর বাংলাদেশের ইন্টারনাল কন্ডিশন বলো, ইভেন ইন্ডিয়া বাংলাদেশের পিপলদের ভিসা বন্ধ করে দিয়েছিল। কিন্তু বাংলাদেশে এখন ওদের ফুড ক্রাইসিস চলছে, ইন্ডিয়া কিন্তু ফুড পাঠাচ্ছে, যতই এখনও ভিসা দেওয়া শুরু করে দিয়েছে, বাট ফুড কিন্তু পাঠাচ্ছে। এই নয় যে বাংলাদেশের ফুড ক্রাইসিস হচ্ছে ইন্ডিয়া হেল্প করবে না, অবভিয়াসলি কিন্তু কোঅপারেশন করছে। Expansion of the concept of security does not mean that we can include any kind of disease or distress in the ambit of security. আচ্ছা, কনসেপ্ট অফ সিকিউরিটি সেটা এক্সপ্যানশন করেছে বলে এই নয় যে যে কোনো ডিজিজ বা ডিস্ট্রেস আমরা সিকিউরিটির অ্যাম্বিটের মধ্যে ইনক্লুড করে দেবো। আমরা যদি এটা করে থাকি, দ্য কনসেপ্ট অফ সিকিউরিটি স্ট্যান্ডস টু লুজ ইটস কোহেরেন্স। বেসিক্যালি এর যে কোহেরেন্স, এর যে ইম্পর্টেন্স, সেটা কিন্তু লুজ করবে কে? সিকিউরিটি। না, জেনারেলি লজিক আর কনসিস্টেন্সি, আমরা যেটা সিকিউরিটি বলতে বুঝি, মানে সিকিউরিটি আমরা ভাবছি যে আমরা যখন এই পারপাসে সিকিউরিটি পাবো বা এক্সপ্যানশন করা হচ্ছে কনসেপ্ট অফ সিকিউরিটি, মানে শুধু যে ট্রেডিশনাল সিকিউরিটি সেটাতেই থাকছে না, আদার যে সিকিউরিটির ব্যাপারটা আমরা এক্সপ্যানশন করছি, তার মানে এই নয় যে যে কোনো টাইপের ডিস্ট্রেস, মানে যেটা আমাদের ফ্রাস্ট্রেশন বলো, সেগুলোও আমরা সিকিউরিটিতে ঢুকিয়ে দিচ্ছি, সেটা কিন্তু করা যায় না। তাই মানে তো সিকিউরিটি তার লজিক, তার কনসিস্টেন্স, এগুলো লুজ করবে, হারাবে। এভরিথিং কুড বিকাম আ সিকিউরিটি ইস্যু। আর যদি ফ্রাস্ট্রেশন হয় কারোর, বা কেউ যদি ডিস্ট্রেসে থাকে, সেটা কিন্তু সে মেন্টাল ইনসিকিউর, সেটা বলা যায় না। ডিস্ট্রেস বা ফ্রাস্ট্রেশন বলো, যেটা একটা প্রবলেম হচ্ছে যেখান থেকে আমাদেরকে বের করে আনতে হবে। সাইকোলজি পড়ছো, বুঝতেই পারবে। To qualify as a security problem, therefore, an issue must share a minimum common criterion.
say of threatening the very existence of the referent মানে হচ্ছে স্টেট অর গ্রুপ অফ পিপল, মানে যারা ওই সিকিউরিটি প্রোভাইড করছে, though the precise nature of this threat may be different. For example, Maldives may feel threatened by global warming because a big part of its territory may be submerged with the rising sea level. Global warming হবে, স্নো মেল্টিং হবে, ওয়াটার লেভেল রাইজ করবে, মালদ্বীপ কিন্তু ডুবে যেতে পারে, বিকজ মোস্ট কেন কান্ট্রিটাই পুরো সি বেসড, ওকে, মানে তার চারদিকে কিন্তু ওয়াটার রয়েছে, ওশন রয়েছে, whereas Indian Ocean রয়েছে, whereas for countries in southern Africa, HIV/AIDS poses a serious threat as 1 in 6 adults has this disease. In 1994, the Tutsi tribe in Rwanda faced a threat to its existence as nearly 5 lakhs of these tribe people were killed by rival tribe Hutu tribe in the matter of weeks. তো ওরা আবার হুটু ট্রাইবকে থ্রেট হিসেবে দেখে, বিকজ এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো মার্ডার or assassination or killing. This shows that non-traditional concept of security, like traditional concept of security, vary according to local context or state to state. ভ্যারি করে যায়, কোথায় কীরকম সিকিউরিটি ব্রিচ হবে সেটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্যারি করে যায়। তুমি একটাই জিনিসকে সব জায়গায় সিকিউরিটি ব্রিচ বা থ্রেড বলে চালিয়ে দিতে পারবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে কোঅপারেটিভ সিকিউরিটি। এখানে দেখো কোঅপারেটিভ সিকিউরিটি অ্যান্ড দ্য লাস্ট পার্ট হচ্ছে ইন্ডিয়ার সিকিউরিটি স্ট্র্যাটেজি। এখানে বলছো উই ক্যান সি দ্যাট ডিলিং উইথ মেনি অফ দিস নন ট্রেডিশনাল থ্রেটস টু সিকিউরিটি রিকোয়ার কোঅপারেশন রাদার দ্যান মিলিটারি কনফ্রন্টেশন. Military force may have a role to play in combating terrorism. Basically military বা ট্রেডিশনাল সিকিউরিটির যে কাজটা থাকে সেটা হচ্ছে টেরোরিজম কমব্যাট করা or in enforcing human rights. অ্যান্ড এইটা মিলিটারি কথা বলছে না, এটা আলাদা বলছে যে enforcing human rights, and even here there is a limit to what force can achieve, but it is difficult to see what force would do to help alleviate poverty, manage migration and refugee movement. যদিও এই পভার্টি অ্যালিভিয়েট করা, মাইগ্রেশন ম্যানেজ করা, রিফিউজি মুভমেন্ট কন্ট্রোল করা, এইগুলো কিন্তু স্টেটের রেসপন্সিবিলিটি, স্টেটের নন ট্রেডিশনাল সিকিউরিটির আন্ডারে যাবে। মানে স্টেটের তো একটা যেমন ডিফেন্স থাকে, স্টেট ডিফেন্স কন্ট্রোল করে, তারপর তো সিকিউরিটি এজেন্সিরও তো থাকে আলাদা, যেমন এগুলো রয়েছে। তো এই এজেন্সি বলো, আইবি বলো, তো এরা এই কাজগুলো করে। তো কিছু মানে ডিফেক্টিভ এজেন্সিসগুলো, ডিটেকটিভ এজেন্সিসগুলো রয়েছে, তো তারা এই জিনিসগুলো দেখবে। তারপরে তো ভ্যারিয়াস ডিপার্টমেন্ট আছে যারা এই যে পভার্টির এই ব্যাপারগুলো দেখবে। ওকে, তো এখান থেকে আমরা যেটা দেখবো যে ফার মোর এফেক্টিভ ইজ টু ডিভাইস স্ট্র্যাটেজিস দ্যাট ইনভলভ ইন্টারন্যাশনাল কোঅপারেশন। এবার আমরা একটা জিনিস বুঝতে পারছি, সিকিউরিটি পারপাস ট্রেডিশনাল হোক, ট্রেডিশনাল তো অবভিয়াসলি আমরা আমাদের বাউন্ডারিগুলোকে সিকিউর করে দিতে চাইছি। নন ট্রেডিশনাল সিকিউরিটির কিছু ফ্যাক্টরস আছে, লাইক মাইগ্রেশন, হেলথ এপিডেমিক্স, টেররিজম, এরকম কিছু ফ্যাক্টরস আছে যেখানে কোনো কান্ট্রি একা কিন্তু কিছু করতে পারে না, তখন ইন্টারন্যাশনাল কোঅপারেশন দরকার হয়। এবার ইন্টারন্যাশনাল কোঅপারেশন করতে গেলে কিছু স্ট্র্যাটেজিস ডিভাইস করতে হবে আর ইনভলভ করতে হবে। Cooperation may be bilateral, I mean between two countries, regional, continental or global. Global, continental or regional হতে পারে।
টু কান্ট্রিজের মধ্যে হচ্ছে, যেটা হচ্ছে আমরা বাইল্যাটারাল বলছি। ইট উড all depend uh, on the nature of the threat and willingness and ability of countries to respond. First of all, কিরকম টাইপের থ্রেট, সেটাকে সলভ করতে পারবে কিনা। ধরো দুটো কান্ট্রির মধ্যে বাইল্যাটারাল কোঅপারেশন হচ্ছে, দেখতে হবে যে কান্ট্রি থেকে আমি হেল্প চাইছি সে সেই থ্রেটটা সলভ করতে মানে ডিফেন্ড করতে পারবে কিনা, তার রেসপন্ড করার এবিলিটি আছে কিনা। তো সেই জায়গা থেকে কোঅপারেশনটা হবে। Cooperative security may also involve a variety of other players, both international and national. International organization হলো ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ, এরা হেল্প করবে। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর এনজিও, সেখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রেড ক্রস, প্রাইভেট ফাউন্ডেশন, যেমন বিল গেটসের ফাউন্ডেশন, মাইক্রোসফট, তারা হেল্প করে। তারা অনেক কান্ট্রিকে স্পেশালি আফ্রিকাকে তো প্রচন্ডভাবে হেল্প করে। প্রাইভেট ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটিস, চার্চেস, রিলিজিয়াস অর্গানাইজেশন, ট্রেড ইউনিয়ন, association, social and development organization, businesses and corporation, and great personalities, example given Mother Teresa, Nelson Mandela, এরাও কিন্তু এই রিজিয়নস গুলোকে হেল্প করেছে, যে রিজিয়নস গুলো ব্যাকওয়ার্ডে রয়েছে, লাইক ইন্ডিয়া, আফ্রিকা, এরকম রিজিয়নস গুলোকে কিন্তু হেল্প করেছে। এখানে আমরা কান্ট্রি কনসিডার করছি, বাট যেই ধরো আফ্রিকা কন্টিনেন্টে যেই কান্ট্রিজ গুলো ব্যাকওয়ার্ড, ইন্ডিয়াকেও তো ইন্ডিয়া ওনারা মাদার টেরেসা যে সময় এসেছিলেন সেই সময় অবভিয়াসলি ইন্ডিয়া ডেভেলপ তো করেনি, ব্যাকওয়ার্ডেই ছিল। দ্যাটস ওয়াই হেল্প করেছে ইন্ডিয়াকে। নেলসন ম্যান্ডেলা আফ্রিকার পার্সপেক্টিভে বলতে পারো। Cooperative security may involve use of force as a last resort, last option. International community may have to sanction the use of force to deal with government that kill their own people or ignore the misery of their populations who are devastated by poverty. তো বেসিক্যালি যেটা বলছি, ইন্টারন্যাশনাল কমিউনিটি এই যে বলছি যে ইউজ অফ ফোর্স টু ডিল, ইন্টারন্যাশনাল কমিউনিটি যখন ধরো কোনো থ্রেট ফেস করবে, সিকিউরিটি পারপাস ওরা কি করতে পারে, ফোর্স ইউজ করতে পারে। কখন বলছে দেখো, উইথ গভর্নমেন্ট যারা কিনা নিজের পিপলকে অনেক সময় মেরে ফেলে। তো আচ্ছা, এখানে ইউজ অফ ফোর্স কি বলছে, এটা যে শুধু যে নিজেদের কান্ট্রির ফোর্স ইউজ করবে তা নয়, ইন্টারন্যাশনাল ফোর্সের কথা বলছে। মানে ধরো হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর যে তোমার অর্গানাইজেশন আছে তারা তখন ইন্টারফেয়ার করবে যদি দেখা যায় পার্টিকুলার কোনো কান্ট্রি গভর্নমেন্ট তার নিজের পিপলকে মেরে ফেলছে, বা পপুলেশনকে মাইজারি থেকে রেস্কিউ করার জন্য ইগনোর করছে। আহ, মানে ধরো পিপল পভার্টিতে ডিভাস্টেটেড হয়ে গেছে, সেখান থেকে যে রেস্কিউ করবে, সেখান থেকে যে সিচুয়েশন বার করে আনবে, তো পিপলকে তো ফান্ড প্রোভাইড করতে হবে, স্পন্সর করতে হবে, ওয়েলফেয়ার প্রোগ্রামস গুলো করতে হবে, কিন্তু সেগুলো না করে মাইজারি কিপটামি করছে। তো বা পপুলেশনের যে মানে খারাপ কন্ডিশন রয়েছে, মাইজারি কন্ডিশন রয়েছে, সেখান থেকে যে তাকে বার করে আনবে, সেই জায়গাটা যদি গভর্নমেন্ট না শো করে, তাহলে তখন কিন্তু ইন্টারন্যাশনাল যারা অর্গানাইজেশন আছে তারা কিন্তু স্টেপ নেয় গভর্নমেন্টের এগেনস্টে। ডিজিজ অ্যান্ড ক্যাটাস্ট্রফি, যদি কোনো কান্ট্রিতে এরকম হয়, সেই কান্ট্রি গভর্নমেন্ট স্টেপ না নেয়, তখন কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর কাছে অভিযোগ জানানো যায় যে আমাদের কান্ট্রি গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইট মে হ্যাভ টু এগ্রি টু দ্য ইউজ অফ ভায়োলেন্স, মানে ওই যে কাজগুলো করছে গভর্নমেন্ট, পভার্টির মাইজারি, পুয়ার পিপলদের মাইজারির এগেনস্টে কোনো ফান্ড দিচ্ছে না, তারপর গভর্নমেন্ট নিজের পাবলিককে নিজেই মারছে, কোনো ডিজিজ হয়েছে তাও কোনো স্টেপ নিচ্ছে না ডিজিজটাকে কিওর করার জন্য। তো এটা অ্যাকচুয়ালি ইউজ অফ ভায়োলেন্সই হচ্ছে।
আচ্ছা, use of violence against international terrorists and those who harbor them. Non-traditional security is much better when the use of force is sanctioned and applied collectively by the international community rather than when an individual country decides to use its force on its own. তো এখানে আমরা যেটা দেখছি যে এরকম হতেই পারে যে ইউজ অফ ভায়োলেন্স এগেইনস্ট ইন্টারন্যাশনাল টেররিস্ট, আচ্ছা, ইন্টারন্যাশনাল টেররিস্টদের এগেইনস্টে ইউজ অফ ভায়োলেন্স এটা করাই যায়, কিন্তু যেহেতু তখন টেররিস্টরা অ্যাটাক করছে তো ভায়োলেন্স এখান থেকে কাউন্টার অ্যাটাক করবে, তো সেটা তো ভায়োলেন্স হবেই। নন ট্রেডিশনাল সিকিউরিটি পার্সপেক্টিভে বলছে নন ট্রেডিশনাল সিকিউরিটি কিন্তু মাচ বেটার কখন, যখন হচ্ছে ইউজ অফ ফোর্স ইজ স্যাংশনড অ্যান্ড অ্যাপ্লাইড কালেকটিভলি, যখন কালেকটিভলি অ্যাপ্লাই করা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি, যখন কালেকটিভলি অ্যাপ্লাই করছে সেটা রাদার দ্যান ওয়েন অ্যান ইন্ডিভিজুয়াল কান্ট্রি, ধরো কোনো ইন্ডিভিজুয়াল কান্ট্রি তারা নিজেরা ডিসাইড করছে যে নিজেদের ফোর্স ইউজ করবে, সেইটার থেকে বেটার যখন মানে বেটার কোন পার্সপেক্টিভে, নন ট্রেডিশনাল সিকিউরিটির পার্সপেক্টিভে এই জিনিসটা বেটার, ধরো কোনো কান্ট্রি নিজে ডিসাইড করলো যে তার ফোর্স ইউজ করবে, সেটা না করে কালেকটিভলি যদি কান্ট্রিগুলো বা ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি এটা ডিসাইড করে যে আমরা কালেকটিভলি ফোর্স অ্যাপ্লাই করব, সেটা অনেকটা বেটার। কারণ ওদের কাছে পয়সাটা বেশি, ওদের কাছে ম্যান পাওয়ারটা বেশি, ওদের কাছে ডিসিশন মেকার যারা আছে তারা ঠিকঠাক ভাবে করবে, সেখানে একটা কান্ট্রি কতটা স্টেপ নিতে পারবে, তাই না? সেই জন্যই বলছে এটা।